নমস্কার, আমি রূপসী হালদার। আজকে একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম ছুটি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। যে ব্যক্তির কাঠ অবশ্যকালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহার উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গভীরভাবে সেই গুড়ের ওপরে গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রিয়ার অসারতা সম্বন্ধে নিবিড়ে চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ, মার খাবি, এইবেলা ওঠ। সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ীরূপে দখল করিয়া লইল। এরূপে স্থলে সাধারণের নিকট রাজ্য সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভাত্রার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চর কষাইয়ে দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না, কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই ইহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে। কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষ্ঠানিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহার কিংবা আর কাহারও মনে উদয় হইল না। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা, হেইও, সাবাস জোয়ান, হেইও। গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সম্বন্ধে ভূমিসাৎ হইয়া গেল। খেলার আরম্ভে এইরূপ আশাতীত ফললাভ করিয়া অন্যান্য ছেলেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শতব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়ে পড়িল। একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটাখানেক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গুলইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটা অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা পাকা গোঁফ এবং চুলগুলো পাকা লইয়া বাহির হইয়া আসিলেন। বালকে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাটা চিবাইতে চিবাইতে কহিল, ওই ওথা। কিন্তু কোন দিকে সে নির্দেশন করিল কাহারও বুঝিবার সাধ্য হইল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। বাবরটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আড়গোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফলক আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। ফটিককে দেখাবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, এবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করতে মাখন আপনার পূর্ব নালিশে সমর্থন করিয়া বলিল, হ্যাঁ, মেরেছে। তখন আর ফটিকের সহ্য হলো না। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষিয়া দিয়া কহিল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিকে সবে গিয়ে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দু তিনটে প্রবল চপাটে ঘাত করিলেন। ফটিক মাকে উঠিয়া বলল,
মা চিৎকার করিয়া কহিলেন, হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময় সে কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ওমা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গর্ব করিয়া প্রণাম করিলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মা 2 সন্তান হয়েছে। তাহারা অনেকটা বাড়িয়া উঠেছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু এখন একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভরবাবু তাহার ভাগিনীকে দেখিতে আসিয়াছেন। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্ভরবাবু তাহার ভাগিনীকে ছেলেদেরকে পড়াশোনা ও মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তার ভাগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন, তিনি ফটিকে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মতি করিলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মার আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আকাঙ্ক্ষা ছিল কোনোদিন সে মাখনকে জেলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটিয়া কি করে একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য তথাদৃষ্ট আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হইল না। অবশেষে যাত্রাকালে আনন্দের উদযাপন তাহার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাকে দণ্ডক্রমে ভোগ করিবার পুরা অধিকার দিয়া গেল। কলিকাতায় মামার বাড়ি পৌঁছে প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে বেশ অসন্তুষ্ট হয়েছে, তাহা বলিতে পারি না। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছে। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়াগের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এই বয়স হইল, তবু কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড থাকে। বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালক আর নাই। শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক আসে না। তাহার সুখ দুঃখ বিশেষ প্রার্থনীয় নহে। তাহার মুখে আধো আধো কথা ন্যাকামি, পাকা কথা জ্যাঠামি এবং কথা মাত্রই প্রলোভ ভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ লক্ষ্য না করিয়া বেমানান রূপে বলিয়া উঠিল, লোকে সেটা তাহার একটা কুষ্টি স্পর্শাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবে লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেই জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। সেই সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপন অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সে স্নেহের জন্য কদাচিৎ অতিরিক্ত কাতরতাও মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো হৃদয়স্পন্দন ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস পায় না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুভীত পথের কুকুরের মতো হইয়া যায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকে স্নেহ শূন্যে বিরাগ তাহাকে পদে পদে কাটার মতো বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিতে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোভের দুর্বল জীব বলিয়া
মনে ধারণা হইতে আরম্ভ করে। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামির স্নেহহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভা হইয়াছে, সেইটে ফটিকের সবচেয়ে বার্জিত। মামি যদি দেবান্তর তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দের সবটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহে দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ঢের হয়েছে, এতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজ কর্মে মন দাও গে, একটু পরগে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামি এতটা যত্নবহুল, তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইতে পারে। ঘরের মধ্যে এই রূপ অনাদর হওয়ার পর আবার হাঁফ ছাড়িবার জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সে গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ঢাউস ঘুরি রইয়া বোবো শব্দে উড়াইয়া বেড়াইয়া সেই মাঠে তাইরে নাইরে না করিয়া উচ্চারণের স্বরচিহ্ন রাগানীতি আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়ে বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতবিম্বল, সেই সব দলবদল, উপদ্রব, স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখাবার অব্যক্ত ব্যাকুলতা, গতির সময়ে মাতৃহীন বৎসরের মতো কেবল একটা আন্তরিক মামা ক্রন্দন। সেই লজ্জিত সংকীর্ণ দীর্ণ মুখবয়ে সুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হতো। স্কুলের অত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হা করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত, তখন ভারক্লান্ত গহ্বরের মতো নীরবে সহ করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত, তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা করিতে যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। একদিন অনেক প্রতীক্ষা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক, কার্তিক মাসের পুজোর ছুটি, সে এখনো ঢের দেরি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজে পড়া তৈরি হয় না, তার ওপর বই হারাইবার একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহতি সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ করিত। ইহার কোনো অপরাধে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অসহ্য বোধ হাওয়াতেও একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলিয়াছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারিনি। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া এসে রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাধাইয়া তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে, তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় এই আকস্মাৎ অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীর নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে, এরূপ প্রকাশ্য করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রে হইতে লাগলো মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে। সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হলো। অবশেষে কোথাও না পাইয়া
বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। রাস্তার এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। দুইজন পুলিশ লোক গাড়ি হইতে ফটিকের ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার অপমান দস্তক ভিজা সর্দাঙ্কে কাদা মুখ, চক্ষু লাহিত বর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়াই তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। মামি তাহাকে দেখিয়া বলিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এত কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারটিও হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটিমিটি করিয়াছে। ফটিক কাঁদিয়া উঠিয়া বলিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে কেন এনেছে? বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল। সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একেবারে উন্নীত করিয়া কোটিখানেকের দিকে হতবুদ্ধিতে ভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া স্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি তাহার ওপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বলিলেন। ফটিক এবার বিড়বিড় করিয়া বকিতে বলিল, মা, আমাকে মারিস নি মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশের ফ্যাফ্যার করিয়া ঘরে চারিদিক চাহিল। নিরাশ হইয়া আবার ফিরিবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্ভরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিল, ফটিক, তোমার মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরদিন কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভরবাবু স্মৃতিত প্রদীপে রোগশয্যায় বসিত প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দু বাও মেলে এ না। কলকাতায় আসিবার সময় কতটাও রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছি ফিরিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রতাপের তাহাতেও অনুকরণের করুণ স্বরে জল মাপিতেছিল এবং সেই অকুল সমুদ্রে যাত্রা করিতেছে। বালক রাশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভরবাবু বহু কষ্টে তাহার শোকাচ্ছন্ন নিবৃত করিলেন। তিনি শয্যার ওপর আচার খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক, সোনা, মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, হ্যাঁ। মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা, এখন আমার ছুটি হইয়াছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। গল্পটা খুব ইমোশনাল ছিল। ফটিক মারা গেল শেষমেশ। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।